সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি আরিফুর রহমান আছি তোমাদের সাথে মানচিত্র বিশ্ব ক্লাস নিয়ে। আসলে মানচিত্র বিশ্বে বিশ্ব সম্পর্কে যদি আমরা খুব সহজে জানতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে বিশ্ব মানচিত্র সম্পর্কে জানতে হবে। সেই জন্য অনেকেই মানচিত্র অনেক কঠিন মনে করে থাকে। আসলে বর্তমান বিশ্বে 196টা দেশ আছে, মহাসাগর আছে, সাগর আছে, উপসাগর আছে, ভূখণ্ড, বিভিন্ন যে জলবেষ্টিত স্থলবেষ্টিত দেশ, অনেক রেখা, দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, মূল মধ্যরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, মাইক্রোনেশিয়ার দেশ, মেলোনেশিয়ার দেশ, বিভিন্ন দেশ আছে। তো এই দেশগুলা বিভিন্নভাবে যে আমরা এটা খুব সহজভাবে আজকে খুব সহজেই আমরা পুরো পৃথিবী সম্পর্কে খুব ভালোভাবে জানবো। আসলেই একটা গল্প বলি, একটা গল্প দিয়ে তোমাদেরকে শুরু করি। এই আজকের ক্লাসটা করার পর তোমাদের কাছে পৃথিবীটা মনে হবে যেন তোমাদের সামনে আছে, যে কোনো প্রশ্ন তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। যেমন বর্তমান পৃথিবীতে এভারেজে যে প্রতি সেকেন্ডে 8 জন মানুষ মৃত্যুবরণ করে। তো জিবরাইল আলাইহিস সালাম যদি জিজ্ঞেস করা হয় যে জিবরাইল আলাইহিস সালাম এক বুজুর্গ জিজ্ঞেস করছিল যে জিবরাইল আলাইহিস সালাম তাহলে প্রতি সেকেন্ডে কিভাবে 8 জন মানুষ জান কবজ করে, তখন উনি বলছিল যে জিবরাইল আলাইহিস সালামের সামনে আসলে পৃথিবীটা চায়ের কাপের মতো। তোমার সামনে যদি একটা চায়ের কাপ থাকে, সেই চায়ের কাপে যদি কোনো পিঁপড়া পড়ে, কোনো পোকা পড়ে, তুমি চাইলে সেটা তুলে নিতে পারো, একটা একটা করে তুলে নিতে পারবো। আবার যদি তোমার প্রয়োজন হয় ও যদি অনেক বেশি পোকা পড়ে, তুমি চাইলেই একই সাথে সবগুলা একইভাবে তুলে নিতে পারো। তো সেইভাবে আজকের ক্লাসটা শেষ পর্যন্ত করার পর তোমাদের কাছে পৃথিবীটা হবে চায়ের কাপের মতো, বা ছোট একটা জিনিসের মতো মনে হবে, যেটার দ্বারা তোমরা খুব সহজেই পৃথিবীকে বুঝতে পারবা। ইনশাআল্লাহ থাকো শেষ পর্যন্ত। তো কথা আর না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। প্রথমেই তোমাদের জন্য কিছু মজাদার প্রশ্ন রয়েছে, আশা করি তোমরা সেগুলো অ্যান্সার করবা এবং খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা। তো আমরা চলে যাচ্ছি যে প্রথমেই প্রশ্নে। ভাইয়া, পৃথিবীতে 204টির বেশি দেশ আছে। আসলে 204টির বেশি না, পৃথিবীতে 215টিরও বেশি দেশ আছে, কিন্তু স্বাধীন দেশ আছে বর্তমানে 196টি। ক্লিয়ার? এরপর মুক্তা বিনতে খলিল বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাকো তোমরা, আমরা চলে যাচ্ছি ক্লাসে। তো আজকে তোমাদের জন্য প্রথম যে ইন্টারেস্টিং প্রশ্নটি রয়েছে সেটা কোন রেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ 2 ভাগে ভাগ করেছে? তোমরা কমেন্ট করো, অ্যান্সার করো। কোন রেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ 2 ভাগে ভাগ করেছে? দেখি কে সঠিক অ্যান্সার করতে পারে। এখানে কতে আছে মূল দ্রাঘিমা রেখা, খতে আছে কর্কটক্রান্তি রেখা, গতে আছে বিষুব রেখা, ঘতে আছে মকরক্রান্তি রেখা। দেখি কে সঠিক অ্যান্সার করতে পারে। অবুজ বালিকা লিখছে মূল দ্রাঘিমা রেখা। এরপরে দ্রাঘিমা রেখা, কাজী মোহাম্মদ বাবলু লিখছে দ্রাঘিমা, সফন দ্রাঘিমা, অবুজ বালিকা দ্রাঘিমা ক। মাহমুদ রবিল লিখছে বিষুব রেখা। দেখি কার অ্যান্সার সঠিক হয়। সি বিষুব রেখা। তারপর যে সুব্রত চন্দ্র লিখছে খ, মানে কর্কটক্রান্তি রেখা। তো কেউ ক, খ, গ অ্যান্সার করতেছে, কিন্তু অধিকাংশ ভুল অ্যান্সার করতেছে। অধিকাংশ তোমরা ভুল অ্যান্সার করতেছ। এই যে অ্যান্সার ভুল অ্যান্সার করতেছে এটা যে তোমরা না জানার কারণে। যে এইটার সঠিক অ্যান্সার যে বিষুব রেখা। আসলে পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ 2 ভাগে ভাগ করেছে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু 2 ভাগে ভাগ করেছে বিষুব রেখা। এটা কিভাবে হয়েছে আমরা যখন মূল ক্লাসে যাব তখন আমরা বুঝতে পারবো। আমরা চলে যাচ্ছি পরবর্তী ক্লাসে। পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক তারিখ রেখা কত দ্রাঘিমা রেখায় অবস্থিত? দেখি তোমরা অ্যান্সার করো। আন্তর্জাতিক তারিখ রেখা কত দ্রাঘিমা রেখায় অবস্থিত? 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 45 ডিগ্রি, 360 ডিগ্রি। সাগর ঘোষ। এরপর মরিয়াম বিনতে সাইফুল্লাহ লিখছে খ, 180 ডিগ্রি। আরিফ ভাইয়ের ক্লাস মানে নতুন নতুন কিছু শিখতে পারা, ধন্যবাদ সাকিব। এরপর ইয়াসিন। এরপর রোবেল লিখছে 180 ডিগ্রি। সরকার আর আইএফ লিখছে 360 ডিগ্রি। মরিয়ম খ, 180 ডিগ্রি। আয়সামণি গ, 45 ডিগ্রি। বিভিন্ন জনে বিভিন্ন অ্যান্সার করতেছে, তবে এই ক্ষেত্রে অনেকে সঠিক অ্যান্সার করতেছে। এক্ষেত্রে সঠিক অ্যান্সার আন্তর্জাতিক তারিখ রেখা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখায় অবস্থিত। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। এক্ষেত্রে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট। তোমাদের দেলোয়ার ভাইয়া, অনেক বাংলার বস বলা যায় যাকে, দেলোয়ার ভাইয়ের একটা কোর্স এখন রানিং চলতেছে, সেই বাংলার উপরে। দেলোয়ার ভাই কোর্স ফি 2 মাস কোর্স ডিউরেশন, এবং কোর্স ফি হবে 399 টাকা।
এখানে হচ্ছে যে বাংলার সাথে একই সাথে সাধারণ জ্ঞান এবং ইংলিশ ক্লাস হচ্ছে যে থাকবে। তো একই সাথে তাহলে চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে কল্পিত রেখাটির নাম কি? দেখি তোমরা বলো তো, বাংলাদেশের উপর দিয়ে একটা রেখা গিয়েছে, সেই কল্পিত রেখাটির নাম কি? তোমরা উত্তর করো, ঝটপট ঝটপট উত্তর করো। মূল কতে আছে মূল মধ্যরেখা, খতে আছে কর্কটক্রান্তি রেখা, গতে আছে ইকুয়েডর, ঘতে আছে মকরক্রান্তি রেখা। বাংলাদেশের উপর দিয়ে যেই রেখাটি কল্পনা করা হয়েছে সেই রেখাটির নাম কি? মরিয়ম বিনতে সাইফুল্লাহ লিখছে খ কর্কটক্রান্তি রেখা, আলমগীর লিখছে ব বি, তারপর হচ্ছে যে ক লিখছে হচ্ছে যে রোবেল, খ গ। আসলে অনেকেই এক্ষেত্রে অনেকেই সঠিক অ্যান্সার করতেছে, তবে কেউ কেউ ভুল অ্যান্সার করতেছে। যারা হচ্ছে যে ক গ এবং ঘ অ্যান্সার করতেছে তাদের অ্যান্সারটা হচ্ছে ভুল। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে কর্কটক্রান্তি রেখা। বাংলাদেশের উপর দিয়ে যেই রেখাটি কল্পনা করা হয়েছে সেই রেখাটির নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা। সেটা গেছে বাংলাদেশের কুমিল্লা জেলার উপর দিয়ে, আসলে আমার নিজের জেলা। আচ্ছা যাই হোক, এগুলো কিভাবে হয়েছে, কিভাবে এগুলো আমরা বুঝবো, সেগুলো আমরা থাকো আমাদের সাথে। আমরা মূল ক্লাসে যখন যাব প্রশ্নের পরে, তখনই আমরা এগুলো খুব সহজেই বুঝতে পারবো। হ্যাঁ, অনেকে বি অ্যান্সার করছে, তাদের অ্যান্সার সঠিক। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে নিউজিল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? এটা আসলে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। তোমরা অ্যান্সার করো তো দেখি ঝটপট। নিউজিল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? এখানে আছে অস্ট্রেলিয়া, আছে দক্ষিণ আমেরিকা, আছে আফ্রিকা, আছে ওশেনিয়া। তোমরা বলো তো দেখি নিউজিল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? সাগর ঘোষ লিখছে খ, লিখছে জানি না। আচ্ছা ঠিক আছে, না জানলে সঠিক। এরপরে আফরুজা সুলতানা এ অস্ট্রেলিয়া। অধিকাংশ হচ্ছে এখানে অস্ট্রেলিয়া বলতেছে। আসলে যারা অস্ট্রেলিয়া বলতেছে তাদের জন্য দুঃখের সাথে বলতে হয়, তাদের অ্যান্সারটা ভুল। এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে ওশেনিয়া। আসলে পৃথিবীতে অস্ট্রেলিয়া মহাদেশ নামে কোনো মহাদেশই নেই। অস্ট্রেলিয়া হচ্ছে একটা দেশ। ওশেনিয়া মহাদেশের একটা দেশ হচ্ছে, অন্যতম বড় দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়া এখন হচ্ছে যে অনেকে মহাদেশ হিসেবে ধরে। আসলে এইটা মহাদেশের নাম হচ্ছে ওশেনিয়া। সেই ওশেনিয়া মহাদেশে 14টা স্বাধীন দেশ আছে। সেই 14টা স্বাধীন দেশের মাঝে অস্ট্রেলিয়া জাস্ট এ কান্ট্রি, নট আদার থিংস। তারপর হচ্ছে যে যার কারণে আমরা ভুল করি। তবে এক্ষেত্রে একটা কথা খুব ভালোভাবে মনে রাখবা, এই প্রশ্নের ওশেনিয়ার অ্যান্সার হচ্ছে যে সঠিক, আর অস্ট্রেলিয়া অ্যান্সার হচ্ছে ঠিক। মাইন্ড ইট। ওশেনিয়া অ্যান্সার হচ্ছে সঠিক আর অস্ট্রেলিয়া অ্যান্সার হচ্ছে ঠিক। তার মানে যদি কোনো প্রশ্নে যদি ওশেনিয়া অপশন না থাকে, যদি অস্ট্রেলিয়া অপশন থাকে, তাহলে অবশ্যই অস্ট্রেলিয়া সঠিক অ্যান্সার। কিন্তু যদি একই সাথে অস্ট্রেলিয়া থাকে, ওশেনিয়া থাকে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ওশেনিয়া। তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক প্রমাণ সময় কত? দেখি তোমরা ঝটপট অ্যান্সার করো তো। বাংলাদেশের আন্তর্জাতিক প্রমাণ সময় কত? জিএমটি প্লাস 12, জিএমটি প্লাস 24, জিএমটি প্লাস 6, জিএমটি প্লাস 48। তোমরা বলো তো বাংলাদেশের আন্তর্জাতিক প্রমাণ সময় কত? প্রিয়ন্তী বিশ্বাস লিখছে ক জিএমটি প্লাস 12। এরপর হচ্ছে বিপুল রায়হান লিখছে গ জিএমটি প্লাস 6। দেখি কে সঠিক অ্যান্সার করতে পারে। এই বিভিন্ন জনে আসলে মিশ্র অ্যান্সার আসতেছে। তাসনিম মারিয়া লিখছে ঘ হচ্ছে জিএমটি প্লাস 48। তারপর হচ্ছে সঞ্জিদুল ইসলাম লিখছে খ জিএমটি প্লাস 24। সবাই চারোটাই অ্যান্সার করতেছে, এক একজনে এক একটা। আসলেই অ্যান্সার তো হবে একটা হচ্ছে সঠিকটা। আমাদের হচ্ছে সঠিকটা বেছে নিতে হবে। তাহলে সঠিক কোনটা, সময় আর না বাড়িয়ে আমরা আবার ক্লাসে যাওয়া লাগবে। বলে দিচ্ছি, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে জিএমটি প্লাস 6। এই জিএমটি প্লাস 6 কীভাবে হয়েছে বাংলাদেশের প্রমাণ সময়, সেটা তোমরা থাকো আমাদের সাথে মূল ক্লাসে, সেটা তোমরা বুঝতে পারবা। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 38 ডিগ্রি অক্ষরেখা কোন দুটি দেশকে আলাদা করেছে? 38 ডিগ্রি অক্ষরেখা কোন দুটি দেশকে আলাদা করেছে? তাহলে 38 ডিগ্রি অক্ষরেখা কোন দুটি আলাদা করেছে? দেখি তোমরা অ্যান্সার করো তো। আয়শামণি লিখছে গ উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম। দেখি আর কেউ। আয়শামণি গ উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম। আর কেউ ঝটপট অ্যান্সার করো, ঝটপট পারবা। যারা এখন এগুলো পারতেছো না, আজকের ক্লাসে থাকো, শেষ পর্যন্ত থাকো, আরো অনেক কিছু পারবা। অ্যাডভান্স লেভেলে অনেক কিছু পারবা ইনশাল্লাহ। তোমরা আজকে অনেক ভালো কিছু পাবা।
শেষ পর্যন্ত থাকো। তবে এর জন্য তোমাদের হচ্ছে যে ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, কোয়ালিটি, কোয়ান্টিটি হচ্ছে যে একই সাথে যেমন গ্রো আপ করতে হবে, একই সাথে নিজেদের হচ্ছে যে মাইন্ডসেট লাগবে, একই সাথে হচ্ছে যে নেওয়ার মতো নিজেদের হচ্ছে যে মাইন্ডসেট তৈরি করতে হবে, নিজের একটু পরিশ্রম করতে হবে। আচ্ছা যাই হোক, অনেকে লিখছে ক খ বিভিন্ন অ্যান্সার আসতেছে। এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে যে উত্তর ও দক্ষিণ কোরিয়া। উত্তর ও দক্ষিণ কোরিয়া হচ্ছে যে 38 ডিগ্রি অক্ষরেখা উত্তর ও দক্ষিণ কোরিয়াকে আলাদা করেছে। এরপরে আছে 49 ডিগ্রি অক্ষরেখা, আছে 17 ডিগ্রি অক্ষরেখা। এগুলো আমরা যখন মূল ক্লাসে যাব তখন এগুলা করে নেব। তারপরে আছে বাংলাদেশের অপর পৃষ্ঠে পৃথিবীর কোন দেশে অবস্থিত। আসলে তুমি যদি বাংলাদেশে অপর পৃষ্ঠে যাও তাহলে একবারে থেকে তাহলে বল মানচিত্রে দেখলে দেখবা পৃথিবীর অপর পৃষ্ঠে হচ্ছে যে চিলি অবস্থিত। আসলে আমরা এরপরে সময় স্বল্পতার কারণে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে বিষুব রেখার অপর নাম কি? বিষুব রেখার অপর নাম কি তোমরা বলো তো? বিষুব রেখার অপর নাম কি? চিলি। হ্যাঁ, আশিকুর রহমান লিখছে, আগের প্রশ্নের আনসার লিখছে চিলি। ঠিক আছে, এই প্রশ্নে চলে আসো এবার। বিষুব রেখার অপর নাম কি? মূল মধ্যরেখা, কর্কটক্রান্তি রেখা, ইকুয়েডর, মকরক্রান্তি রেখা। এরপর হচ্ছে ওমর ফারুক লিখছে ঘ মকরক্রান্তি রেখা। এরপর হচ্ছে আশিকুর রহমান লিখছে খ হচ্ছে কর্কটক্রান্তি রেখা। আফলে ইসলাম ফাতেহা লিখছে গ ইকুয়েটর। কাজী বাবলু লিখছে চিল। 100% অবশ্যই চিল, তবে পড়াশোনা পারলে হচ্ছে যে চিল, পড়াশোনা না পেরে চিল না। ফারিয়া লিখছে হচ্ছে ক মূল রেখা। কিন্তু আসলে এটার সঠিক অ্যান্সার হচ্ছে ইকুয়েটর। বিষুব রেখার অপর নাম হচ্ছে ইকুয়েটর বা নিরক্ষ রেখা। ক্লিয়ার? আমরা চলে যাচ্ছি হচ্ছে পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে গ্রিনিচ মান মন্দির কোথায় অবস্থিত? আমরা বলো তো, গ্রিনিচ মান মন্দির কোথায় অবস্থিত? লন্ডনে, প্যারিসে, জেনেভায় নাকি নিউ ইয়র্কে? গ্রিনিচ মান মন্দির ঝটপট অ্যান্সার করো। ইসরাত আখি লিখছে এ লন্ডনে। তারপর হচ্ছে প্রিয়ন্তী বিশ্বাস খ, ফারিয়া এ, আয়শা গ। এক্ষেত্রে অনেকে ভুল অ্যান্সার করতেছে। আসলে ইসরাত জাহান আখির অ্যান্সারটা সঠিক। এক্ষেত্রে ইসরাত জাহান গ্রিনিচ মান মন্দির হচ্ছে লন্ডনে অবস্থিত। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কত দ্রাঘিমা রেখায় অবস্থিত? আসলে বাংলাদেশ কত অক্ষরেখায় অবস্থিত, কত দ্রাঘিমা রেখায় অবস্থিত, এগুলো হচ্ছে আমাদের জানা লাগবে। এই ক্ষেত্রে আছে 20.38 থেকে 26.38, 23.34 থেকে 26.34, 88.01 থেকে 92.48 আছে, 28.01 থেকে 41.92 অক্ষ পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত বাংলাদেশ। এখন তোমরা বলো তো, বাংলাদেশ কত দ্রাঘিমা রেখায় অবস্থিত? যারা এখন পারতেছে না তাদের হতাশ হওয়ার কিচ্ছু নেই, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তোমরা এগুলো পারবা, অনেক ভালোভাবে হচ্ছে পারবা কিছুক্ষণ পরেই। অনেকেই সঠিক অ্যান্সার করতেছে 88.08 থেকে 92.41 গ সি। আসলে এই প্রশ্নের উত্তর অনেকেই সঠিক দিচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ হচ্ছে 88.01 থেকে 92.41 দ্রাঘিমা রেখায় অবস্থিত। তো আজকে আমাদের মূল এই প্রশ্ন, আমাদের এই 10টি ইন্টারেস্টিং প্রশ্ন ছিল। এরপরে আমরা হচ্ছে চলে যাব আমাদের মূল ক্লাসে। এই মূল ক্লাসে আসলে আমরা পৃথিবীটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। তোমরা থাকো আমাদের সাথে। এরপরে আমরা হচ্ছে চলে যাই আমাদের প্রথম ক্লাসে। আসলে প্রথম টপিক হচ্ছে আজকে আমরা যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে পৃথিবী সৃষ্টির ইতিহাস। আমরা এই যে পৃথিবীটাতে আছি বর্তমানে, এই পৃথিবীটা কি আগে এমন ছিল? এই পৃথিবীটা কখন সৃষ্টি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে, আমাদের সেটা জানতে হবে না? অবশ্যই জানতে হবে। এই পৃথিবীটা, আমরা যে পৃথিবীটাতে আছি, এই পৃথিবীটা একসময় এমন ছিল না। এই পৃথিবীটা কেমন ছিল? এই পৃথিবীটা সব কিছু ছিল একটা বিন্দুতে। কিসে ছিল? এই পৃথিবীর সব কিছু ছিল একটা বিন্দুতে। এই একটা বিন্দু থেকে আজ থেকে বিজ্ঞানীরা বলে থাকেন আজ থেকে 16 বিলিয়ন বছর আগে পৃথিবীতে একটা মহাবিস্ফোরণ ঘটে। মহাবিস্ফোরণ, সেই মহাবিস্ফোরণের ফলে হচ্ছে যে পৃথিবীর এই একটা বিন্দু থেকে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, উপগ্রহ সব কিছু হচ্ছে ছড়াই গেছে। ছড়াই ছিটা হচ্ছে চন্দ্র সৃষ্টি হয়েছে, সূর্য সৃষ্টি হয়েছে, পৃথিবী সৃষ্টি হয়েছে, গ্যালাক্সি সৃষ্টি হয়েছে। এইভাবে হচ্ছে যে পৃথিবীটা আসলে বিজ্ঞানীরা বলে থাকে এটা কত বছর আগে? আজ থেকে 16 বিলিয়ন বছর আগে। এটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। আসলে বিজ্ঞানীরা এই তথ্যটা জানতে পারে 1927 সালে। 1927 সালে বেলজিয়ামের বিজ্ঞানী জর্জ ল্যামিটো সর্বপ্রথম এই তত্ত্বটার হচ্ছে ধারণা দেন যে আসলে পৃথিবীর একটা মহাবিস্ফোরণের ফলে সৃষ্টি হয়েছে। যার পরবর্তীতে বিজ্ঞানী হাবল টেলিস্কোপ আবিষ্কার করার মাধ্যমে, উনি ছিল আমেরিকার বিজ্ঞানী,
হাবল টেলিস্কোপ আবিষ্কার করার মাধ্যমে উনি আসলে দেখতে পাচ্ছেন দিনকে দিন একটা গ্যালাক্সি একটা গ্রহ উপগ্রহ থেকে দিনকে দিন সরে যাচ্ছে। তার মানে এই যে এই সরে যাওয়ার এই যে প্রবণতাটা, এটা তো আসলে এখনকার নতুন না, এটা অনেক আগ থেকেই হয়ে আসছে। সেইভাবেই ওই যে 16 বিলিয়ন বছর আগে মহাবিস্ফোরণের ফলে এটা এখনো হচ্ছে। উনি বিগ ব্যাং থিওরির সত্যতা প্রমাণ করেন। এই হাবল টেলিস্কোপ আবিষ্কার করার কারণেই হচ্ছে যে এটার সঠিকটা হচ্ছে আমরা জানতে পারি। কিন্তু বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছেন 1927 সালে। এরপর বিজ্ঞানী হাবল এটা 1990 সালে হচ্ছে হাবল টেলিস্কোপ মহাকাশে পাঠানো হয়েছে। কিন্তু পবিত্র কোরআন 1400 বছর আগেই এটা হচ্ছে বলেছে। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আফালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। অবিশ্বাসীরা দেখে না, আমরা চন্দ্র সূর্য সৃষ্টি করেছি, সব কিছু ছিল এক বিন্দুতে, অথবা আমি সব কিছু আলাদা করে দিয়েছি। তাহলে এটা পবিত্র কোরআন মাজিদ সূরা আম্বিয়াতে আল্লাহ তাআলা প্রায় 1400 বছর আগেই বলে দিয়েছেন। আচ্ছা, যাই হোক, এই যে এই মহাবিস্ফোরণটা সৃষ্টি হয়ে তখন পৃথিবীটা আজকে এই ছড়িয়ে ছিটিয়ে গেছে, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার কারণে আজকে আমরা যেই পৃথিবীটা আছি সেই পৃথিবীটা অনেকটা এরকম ডিম্বাকৃতির। ওই যে মহাবিস্ফোরণের ফলে সৃষ্টি হয়েছে এই ডিম্বাকৃতির। শুধু পৃথিবী সৃষ্টি হয় না, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ছায়াপথ সব কিছু এর কারণে হচ্ছে সৃষ্টি হয়েছে। তাহলে আমরা যে পৃথিবীটাতে আছি বর্তমানে, সেই পৃথিবীটা অনেকটা এরকম। সেই মহাবিস্ফোরণের ফলে পৃথিবী আরও ছড়াই ছিটে গেছে। যে পৃথিবীর 7টা মূলত হচ্ছে 5টা বড় ভূখণ্ডে ভাগ হয়ে গেছে, 5টা বড় ভূখণ্ডে ভাগ হয়ে গিয়েছে। সাতটা বড় ভূখণ্ডে ভাগ হয়ে গিয়েছে। আর বিজ্ঞানীরা পৃথিবীকে সহজভাবে বোঝার জন্য এই 7টা ভূখণ্ড, বড় বড় 7টা ভূখণ্ড, প্রত্যেকটাকে নাম দিয়েছে এক একটা মহাদেশ নাম দিয়েছে। তাহলে এদিকে আছে এশিয়া মহাদেশ, তারপর আছে ইউরোপ মহাদেশ, এরপর আছে আফ্রিকা মহাদেশ, এরপর আছে উত্তর আমেরিকা মহাদেশ, তারপর আছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, আছে ওশেনিয়া মহাদেশ, এরপর আছে অ্যান্টার্কটিকা মহাদেশ। তাহলে এখানে আমরা কি বলেছি, বড় 7টা ভূখণ্ডে ভাগ হয়ে গেছে। এই 7টা ভূখণ্ডের নাম দিয়েছে বিজ্ঞানীরা একটা মহাদেশ। তাহলে বর্তমান পৃথিবীতে কয়টা মহাদেশ আছে? 7টা। এদিকে আছে এশিয়া, এশিয়ার উপরে আছে ইউরোপ, ইউরোপ পাশে হচ্ছে নিচে আছে হচ্ছে আফ্রিকা, এরপরে আছে উত্তর আমেরিকা, নিচে আছে দক্ষিণ আমেরিকা, এর পাশে আছে ওশেনিয়া, এরপর আছে থেকে অ্যান্টার্কটিকা মহাদেশ। এই 7টা হচ্ছে মহাদেশ। এখন যেই কোনো মানচিত্র তোমাকে বুঝতে হলে সর্বপ্রথম বুঝতে হবে আসলে মানচিত্রের উত্তর দিক কোন দিক হচ্ছে কোন পাশ আর কি। যেমন উত্তর পাশ, মানচিত্রের সবসময় উপরের পাশ হচ্ছে উত্তর দিক, এটা মাথায় রাখবা। মানচিত্রের সবসময় উপরের পাশ হচ্ছে উত্তর দিক, নিচের পাশ হচ্ছে দক্ষিণ দিক, ডান পাশ হচ্ছে পূর্ব দিক, বাঁ পাশ হচ্ছে পশ্চিম দিক। যে কোনো মানচিত্র পড়তে হলে এটা মাথায় রাখবা। তাহলে 5টা ভূখণ্ডে বিভক্ত হয়েছে এবং 5টা বড় জলরাশি বিভক্ত হয়েছে। সেই 5টা বড় জলরাশিকে এক একটা নাম দিয়েছে বিজ্ঞানীরা মহাসাগর। আছে কি, এদিকে আছে উত্তর মহাসাগর বা উত্তর আটলান্টিক মহাসাগর বলে এটাকে, আছে দক্ষিণ মহাসাগর বা দক্ষিণ আটলান্টিক মহাসাগর বলে, এদিকে আছে ভারত মহাসাগর, তারপর হচ্ছে এদিকে আছে প্রশান্ত মহাসাগর। তাহলে মহাসাগরের অবস্থানগুলো কোথায় সেটাও আমরা কিন্তু খুব সহজেই জানতে পারি। তাহলে আমরা 5টা ভূখণ্ড পেয়েছি, সেই 5টা ভূখণ্ডের নাম মহাদেশ, 5টা জলরাশি পেয়েছি, সেই 5টা হচ্ছে এক একটা মহাসাগর। তাহলে এই যে পুরো পৃথিবীটাকে বোঝার জন্য বিজ্ঞানীরা আরও কতগুলো হচ্ছে কাজ করেছেন। সেই কাজগুলো কি, বিজ্ঞানীরা পৃথিবীকে কতগুলা হচ্ছে ভাগ করে, কতগুলা অক্ষরেখা, দ্রাঘিমা রেখায় হচ্ছে কল্পনা করেছেন পৃথিবীর উপর দিয়ে। এটা কিন্তু আদতে নাই, কিন্তু এটা বিজ্ঞানীদের কল্পিত রেখা। তো আসলে এরপরে আমাদের পরবর্তী স্লাইডে যায়। তাহলে পৃথিবীর সৃষ্টির ইতিহাস সম্পর্কে আমরা প্রাথমিকভাবে জানলাম। তারপরে আছে আমাদের মহাদেশ, 7টা মহাদেশ, সেগুলো সম্পর্কে জানলাম। এরপরে ছিল মহাসাগর, 5টা বড় জলরাশি, এক একটা নাম হচ্ছে এক একটা মহাসাগর। এরপর হচ্ছে আছে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা কি? দ্রাঘিমা রেখা হচ্ছে বিজ্ঞানীরা পৃথিবী বোঝার জন্য পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ দিকে কতগুলো রেখা কল্পনা করেছেন প্রতি 15 ডিগ্রি পর পর। প্রতি 15 ডিগ্রি পর পর পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ দিকে বিজ্ঞানীরা কতগুলো রেখা কল্পনা করেছেন, সেই রেখাগুলোর নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। এরপর হচ্ছে তাহলে দ্রাঘিমা রেখা কি? প্রতি 15 ডিগ্রি পর পর যেই রেখাগুলো কল্পনা করা হয়েছে সেগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা।
ক্লিয়ার? দ্রাঘিমা রেখার পরে আছে হচ্ছে মূল দ্রাঘিমা রেখা। এখন আমরা দ্রাঘিমা রেখা চিনতে পেরেছি, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ দিকে বিজ্ঞানীরা যেই রেখাগুলো কল্পনা করেছেন সেগুলো দ্রাঘিমা রেখা। মূল দ্রাঘিমা রেখা কি? মূল দ্রাঘিমা হচ্ছে যে পৃথিবীর ঠিক মধ্যখান দিয়ে যেই রেখাটা কল্পনা করা হয়েছে, পৃথিবীর ঠিক মধ্যখান দিয়ে যেই রেখাটা কল্পনা করা হয়েছে, আমরা মনে করি হচ্ছে যে এটা, সেটাই হচ্ছে যে মূল দ্রাঘিমা রেখা। তাহলে এই মূল দ্রাঘিমা রেখা পৃথিবীকে পশ্চিম এবং পূর্ব দুই প্রান্তে ভাগ করেছে। একেবারে পৃথিবীর মাঝখান দিয়ে কল্পিত রেখাকে কি বলে? মূল দ্রাঘিমা রেখা। মূল দ্রাঘিমা রেখা। এরপর হচ্ছে মূল দ্রাঘিমা রেখা আবার মেইডেনও বলে। তাহলে মূল দ্রাঘিমা রেখার পরে আমরা দ্রাঘিমা রেখা বুঝতে পারছি, মূল দ্রাঘিমা রেখা। এরপরে আমরা চলে আসতেছি আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা কি? আন্তর্জাতিক তারিখ রেখা হচ্ছে যে পৃথিবীর 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এগুলো কিন্তু প্রতি 15 ডিগ্রি পরপর কল্পনা করা হয়েছে। মূল দ্রাঘিমা রেখা হচ্ছে 0 ডিগ্রি, এরপর হচ্ছে 15, 30, এভাবে হচ্ছে 90, এরপরে 100, 180, এইভাবে হচ্ছে রেখাগুলো কল্পনা করা হয়েছে। তাহলে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখায় যে রেখাটি অবস্থিত সেটার নাম হচ্ছে যে আন্তর্জাতিক তারিখ রেখা। বিজ্ঞানীরা 1884 সালে ওয়াশিংটনে একটা হচ্ছে মিটিং করেছে, সেই মিটিংয়ে হচ্ছে এই নাম দিয়েছে। আসলে এই রেখাটার নাম হবে কি? আন্তর্জাতিক তারিখ রেখা। আসলে পুরা বৃত্তেটার হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি অর্ধেক 160, 180, এই 180 হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। এখন পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। পরে আছে অক্ষরেখা। অক্ষরেখা কি? অক্ষরেখা হচ্ছে বিজ্ঞানীরা পৃথিবীকে সহজভাবে বোঝার জন্য পৃথিবীর পূর্ব এবং পশ্চিম দিকে, পূর্ব থেকে পশ্চিম দিকে যে রেখাগুলো কল্পনা করেছেন সেগুলো হচ্ছে অক্ষরেখা। পূর্ব এবং পশ্চিম দিকে যেই রেখাগুলো কল্পনা করেছেন সেগুলো অক্ষরেখা। তাহলে অক্ষরেখা সবাই বুঝতে পারছো? অক্ষরেখা ক্লিয়ার? অক্ষরেখার পরে আসতেছে আমাদের বিষুবু রেখা। তাহলে এখন প্রশ্ন আসতেছে বিষুবু রেখা কি? বিষুবু রেখা হচ্ছে যেই রেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুই ভাগকে সমান দুই ভাগে ভাগ করেছে, উত্তর এবং দক্ষিণকে সমান দুই ভাগে ভাগ করেছে, সেই রেখার নামই কি? বিষুবু রেখা। তাহলে এটা কোথায়? এটা আমরা ধরতে পারি এই দিক দিয়ে গিয়েছে। এটা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুই ভাগে সমান ভাগে ভাগ করেছে। এর উপরে যে দেশগুলো আছে সেগুলোকে বলা হয় উত্তর মেরুর দেশ, দক্ষিণে যে দেশগুলো আছে সেগুলো বলা হচ্ছে দক্ষিণ মেরুর দেশ। তাহলে এটার নাম কি? বিষুবু রেখা। আর বিষুবু রেখার মনে রাখবা, বিষুবু রেখার অপর নাম হচ্ছে ইকুয়েটর। ইকুয়েটর, ইকুয়েটর অথবা নিরক্ষরেখা। এই ইকুয়েটর রেখাটা গিয়েছে লাতিন আমেরিকার দেশ ইকুয়েটরের উপর দিয়ে। সেই দেশটার আসলে এই রেখার নাম অনুযায়ী আসলে ইকুয়েটর দেশটার নাম হয়েছে। ক্লিয়ার? তাহলে বিষুবু রেখা আমরা বুঝতে পারছি আশা করি। এরপর আছে কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা কি? কর্কটক্রান্তি রেখা হচ্ছে, দেখো এটা হচ্ছে বিষুবু রেখা। বিষুবু রেখার উপরে যেই অক্ষরেখাগুলো আছে, বিষুবু রেখার উপরে যেই অক্ষরেখাগুলো আছে সেই রেখাগুলোর নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা। বিষুবু রেখার উপরে যেই রেখাগুলো আছে সেগুলো হচ্ছে কর্কটক্রান্তি রেখা। তাহলে এখানে অনেকগুলো হচ্ছে দেশ আছে। ইভেন বাংলাদেশও হচ্ছে কোন মেরুতে অবস্থিত? এখন তোমরা বলো তো, বাংলাদেশ কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধে নাকি দক্ষিণ গোলার্ধে? বাংলাদেশ পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? আমরা যদি এটাকে যদি বিষুবু রেখা ধরি, এর উত্তর পাশে যে দেশগুলো আছে সেগুলো হচ্ছে উত্তর গোলার্ধের দেশ, নিচে দেশগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে দক্ষিণ গোলার্ধের দেশ। তাহলে এখন তোমরা বলো তো, বাংলাদেশ পৃথিবীর কোন গোলার্ধের দেশ? দেখি ঝটপট অ্যান্সার করো, বাংলাদেশ কোন গোলার্ধের দেশ? অনেকেই আছে, অনেকে দেখতেছে। সাগর ঘোষ আছে, ভাইয়া সবগুলো মাথার উপর দিয়ে যায় না। ভাইয়া বুঝো, একটু খেয়াল করো। এরপর হচ্ছে এসব বিষয় এখনই জানি না, এগুলো জানা দরকার, সবারই জানা দরকার। ভাইয়া আপনাকে রিকোয়েস্ট পাঠাই। আচ্ছা, এরপর হচ্ছে এরপরে অনেকে হচ্ছে ভাইয়া এগুলো জানি বাট আমার এগুলো মনে থাকে না। এগুলো একটু বুঝো, এগুলো একটু হচ্ছে বুঝে মুখস্থ করার দরকার নাই, জাস্ট একটু বুঝো, তাহলে হচ্ছে মনে থাকবে। এগুলো মুখস্থ করতে যাবা, যতই মুখস্থ করবা ততই হচ্ছে ভুলে যাবা। একটু বুঝো এগুলা।
অনেকেই যুক্ত আছে, আমরা চলে যাচ্ছি হচ্ছে পরবার। আসলে বাংলাদেশ পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? হ্যাঁ, অনেকেই লিখছে উত্তর গোলার্ধে। আয়শা হাফসা লিখছে উত্তর গোলার্ধে, উত্তর কাজী বাবলু লিখছে উত্তর গোলার্ধে, আয়শা হাফসা উত্তর গোলার্ধে। এরপরে হচ্ছে হ্যাঁ সঠিক, যারা উত্তর গোলার্ধে লিখছে তারা তাদের অ্যান্সারটা সঠিক। তাহলে এই দেখো, আমরা যদি বাংলাদেশ পৃথিবীর প্রায় এই প্রান্তে অবস্থিত, প্রায় এখানে অবস্থিত, তাহলে বিষুবরেখার কোথায়, উপরে না নিচে, উত্তরে না দক্ষিণে? উত্তরে। তাহলে অবভিয়াসলি বাংলাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। ক্লিয়ার? এরপর হচ্ছে যে আছে এই আমরা বলছি কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা কি? কর্কটক্রান্তি রেখা হচ্ছে বিষুবরেখার উপর দিকে যে রেখাগুলো আছে সেগুলো হচ্ছে কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা, তাহলে দেখো বাংলাদেশের উপর দিয়ে একটি রেখা কল্পনা করা হয়েছে। একটা রেখা গেছে বাংলাদেশের উপর দিয়ে 23.5 ডিগ্রি অক্ষরেখায়। এই রেখাটার নাম হচ্ছে কি? কর্কটক্রান্তি রেখা। তাহলে বাংলাদেশের উপর দিয়ে যেই রেখাটি কল্পিত করা হয়েছে সেই রেখাটির নাম কি? অবভিয়াসলি কর্কটক্রান্তি রেখা। সেটা কত ডিগ্রি অক্ষরেখায় অবস্থিত? 23.5 ডিগ্রি অক্ষরেখায় অবস্থিত। ক্লিয়ার? তাহলে এটা বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে গেছে? বাংলাদেশের কুমিল্লা জেলার উপর দিয়ে গিয়েছে। এরপরে আছে মকরক্রান্তি রেখা। মকরক্রান্তি রেখা কি? বিষুবরেখার নিচের দিকে, বিষুবরেখার নিচের দিকে যেই অক্ষরেখাগুলো আছে, বিষুবরেখার নিচের দিকে যে অক্ষরেখাগুলো আছে সেগুলোই হচ্ছে মকরক্রান্তি রেখা। ক্লিয়ার? হচ্ছে এখন হচ্ছে কর্কটক্রান্তি রেখায় কতগুলা দেশ আছে, মকরক্রান্তি রেখায় কতগুলা দেশ আছে? আছে মাইক্রোনেশিয়ার দেশ, আছে মেলানেশিয়ার দেশ, আছে হচ্ছে পলিনেশিয়ার দেশ, যেমন টঙ্গা, টুবেলু, সামুয়া, ভানুয়াতু, এর হচ্ছে সোলোমন দ্বীপপুঞ্জ। এগুলো হচ্ছে মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া এবং পলিনেশিয়ার দেশ। এগুলো আমরা পরবর্তীতে যখন অঞ্চল ভিত্তিক পৃথিবীটাকে জানবো তখন হচ্ছে আস্তে আস্তে এগুলো আসবে। তোমরা থাকোই সে পর্যন্ত আমাদের সাথে। এরপরে আছে আমাদের পরবর্তী মকরক্রান্তিও তোমরা বুঝতে পারছো। এরপর হচ্ছে আহ্নিক গতি। আসলে আহ্নিক গতিটা কি? আহ্নিক গতি হচ্ছে পৃথিবীকে, আমরা জানি পৃথিবী কি আবর্তন করে ঘুরে? পৃথিবী সূর্যকে আবর্তন করে ঘুরে। এটা যদি সূর্য ধরি তাহলে পৃথিবী কাকে আবর্তন করে ঘুরে? সূর্যকে আবর্তন করে। একসময় বিজ্ঞানীরা বলতো হচ্ছে পৃথিবী ঘুরে, একসময় বলতো চন্দ্র ঘুরে, একসময় বলতো সূর্য ঘুরে। আসলে কে ঘুরে? দেখি তোমরা বলো তো, কে ঘুরে? পৃথিবী ঘুরে, চন্দ্র ঘুরে, না হচ্ছে সূর্য ঘুরে? ঝটপট ঝটপট কমেন্ট করো তো। ঝটপট কমেন্ট করো তো, কে ঘুরে? পৃথিবী ঘুরে, চন্দ্র ঘুরে, না হচ্ছে সূর্য ঘুরে? দেখি তোমরা কইলা আর্থ, পৃথিবী। এর বলছে আবরার হাসান বলছে আর্থ, পৃথিবী ঘুরে। তারপর হচ্ছে রাইসামনি বলছে পৃথিবী ঘুরে। তারপর হচ্ছে সাজু আহমেদ সান ঘুরে, মানে সূর্য ঘুরে। এরপর হচ্ছে মরিয়াম বিনতে সাইফুল্লাহ বলছে পৃথিবী ঘুরে। আসলে বেশিরভাগ অ্যান্সার করতেছে পৃথিবী ঘুরে। হ্যাঁ, অবশ্যই তোমাদের অ্যান্সার সঠিক, পৃথিবী ঘুরে। কিন্তু পৃথিবী ঘুরে বলে যে অন্য কিছু ঘুরে না, তা ব্যাপারটা তেমন না। সব কিছুই ঘুরে। পবিত্র কোরআন মাজিদের সূরা আম্বিয়া 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া খালাকাল লাইলা ফিল লাইলি ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কমারুন কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন। বলছে আমি চন্দ্র, পৃথিবী, সূর্য সৃষ্টি করেছি এবং প্রত্যেকেই তার নিজ নিজ অক্ষপথে ঘুরে। প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে ঘুরে। সবার জন্য আলাদা আলাদা পথ আছে, কক্ষপথ আছে। সবাই নিজ নিজ কক্ষপথে ঘুরে। ক্লিয়ার? তাহলে এই যে পৃথিবী কাকে কাকে আবর্তন করে ঘুরে? পৃথিবী আবর্তন করে ঘুরে চন্দ্রকে, এই সূর্যকে। এই যে এই কথাটা বলার জন্য বিজ্ঞানী গ্যালিলিওকে প্রায় 29 বছর জেলে কাটানো লাগছে। 1909 সালে বিজ্ঞানী গ্যালিলিও এই কথাটা বলেছিলেন যে পৃথিবী সূর্যকে আবর্তন করে ঘুরে। যার কারণে তৎকালীন, উনি ছিল ইতালির বিজ্ঞানী, যার কারণে তৎকালীন ইতালির শাসক সেটা হচ্ছে এই গোমরাহি ছিল। হেরা এই কথাটা বলার জন্য বিজ্ঞানী গ্যালিলিওরে 1919 থেকে 1909 সালে উনি এই কথাটা বলছে, যার কারণে ওনাকে হচ্ছে কারাগারে রুদ্ধ করা হয়েছে, ওনাকে কারাগারে বন্দী করা হয়েছে। সেই কারাগারে বন্দী অবস্থায় বিজ্ঞানী গ্যালিলিও 1942 সালে হচ্ছে মারা যান। তাহলে বিজ্ঞানের উন্মেষ আসলে খুব বেশি দিন না, খুব বেশি দিনের না। তাহলে দেখো পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আহ্নিক গতি। তাহলে আহ্নিক গতিটা আসলে কি? আমাদের আহ্নিক গতিটা বোঝা লাগবে। তাহলে আমরা কি বলছি? পৃথিবী ঘুরে, প্রত্যেকেই ঘুরে। আর পৃথিবী ঘুরে কাকে আবর্তন করে? সূর্যকে আবর্তন করে। তাহলে পৃথিবী সূর্যকে আবর্তন করে একদিনে যে পরিমাণ ঘুরে নিজ কক্ষপথে আসে, একদিনে যে পরিমাণ ঘুরে, সেই ঘুরেটার নাম কি? আহ্নিক গতি। একদিনে পৃথিবী তা সূর্যকে আবর্তন করে যতটুকু পরিমাণ ঘুরে তার নিজ কক্ষপথে থাকে, সেটার নামই হচ্ছে
আহ্নিক গতি। তাহলে পৃথিবী সূর্যকে আবর্তন করে একদিনে ঘুরতে কতক্ষণ লাগে? ঘুরতে লাগে হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। কতক্ষণ? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, যেটা আমাদেরকে একদিন ধরি আর কি। যার কারণে তোমার যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় কোন গতির কারণে পৃথিবীতে দিন ও রাত্রের সংগঠিত হয়, কোন গতির কারণে, আহ্নিক গতি না বার্ষিক গতি? আমার অ্যান্সার করো তো ঝটপট। কোন গতির কারণে পৃথিবীতে দিন ও রাত্রি সংগঠিত হয়, আহ্নিক গতি নাকি বার্ষিক গতি? ঝটপট অ্যান্সার করো। আচ্ছা, আহ্নিক গতির কারণে পৃথিবীতে রাত ও দিন সংগঠিত হয়। যদি আহ্নিক গতি না থাকতো তাহলে পৃথিবীতে রাত দিন হতো না। হয়তো পৃথিবীর এক প্রান্ত সারা বছর সারা জীবন সব সময় হচ্ছে যে রাত থাকতো, আর এক প্রান্ত হচ্ছে সব সময় থাকতো দিন। তাহলে আহ্নিক গতি, এরপরে আমাদের আহ্নিক গতির পরে আসছে আমাদের বার্ষিক গতি। বার্ষিক গতিটা আসলে কি? তাহলে আহ্নিক গতি সংগঠিত হতে কত সময় লাগে? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, যেটা আমরা 24 ঘন্টা বা একদিন ধরি। এরপর আছে বার্ষিক গতি। বার্ষিক গতিটা আসলে কি? এই যে পৃথিবী চন্দ্রকে সূর্যকে আবর্তন করে ঘুরে, এই ঘুরে মনে করো এখান থেকে হচ্ছে পৃথিবীর হচ্ছে আবর্তনটা শুরু হয়, আবর্তন করতে 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 পৃথিবী আবার যখন তার একই জায়গায় আসে, তখন হচ্ছে যে আগের জায়গায় ফিরে আসে, তখন হচ্ছে যে এটাকে বলে বার্ষিক গতি। তাহলে ভাইয়া 24 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড কোনটা? এটা হচ্ছে তোমার 24 ঘন্টা না, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড হচ্ছে আহ্নিক গতি বা হচ্ছে একদিন। আহ্নিক গতির এত সময়ের মধ্যে আহ্নিক গতির সংগঠিত হয়। অনেকে লেখছে আহ্নিক গতি সঠিক। আচ্ছা, এরপর হচ্ছে রাজেশ সরকার লেখছে হচ্ছে 365 দিন 6 ঘন্টা লাগে বার্ষিক গতির। হ্যাঁ, তোমার কিছুটা কাছাকাছি গিয়েছে, তবে হচ্ছে যে সঠিক হয় নাই পুরোপুরি। এই ক্ষেত্রে লাগে হচ্ছে 365 দিন 5 ঘন্টা, 365 দিন 5 ঘন্টা 48 সেকেন্ড 48 মিনিট 47 সেকেন্ড। পৃথিবীর সূর্যকে আবর্তন করে আবার নিজ জায়গায় আসতে, আবার হচ্ছে একই জায়গায় ফিরে আসতে কতক্ষণ সময় লাগে? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে দেখো আসলে কত দিনে এক বছর, এটা কিভাবে নির্ধারিত হয়? এটা নির্ধারিত হয় বার্ষিক গতির কারণে। তার মানে হচ্ছে বছর, এটা নির্ধারিত হয় কোন গতির কারণে? বার্ষিক গতির কারণে। তাহলে 365 দিন, কিন্তু আমরা জানি কত দিনে এক বছর? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে না, এক বছর হচ্ছে তোমার 365 দিনে। তাহলে বাকি 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড কোথায় যাবে? কোথায় যাবে তোমরা বলো তো? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। 365 দিনে যদি এক বছর হয়, কিন্তু আমরা জানি বার্ষিক গতির ফলে পৃথিবী ঘুরতে সূর্যকে আবর্তন করে ঘুরতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। তাহলে বাকি 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডটা কোথায় যাবে? এবার হচ্ছে দেখি, আসলে আমরা জানি বাকি থাকে কত, এই সময়টা হচ্ছে বাকি থাকে প্রতি 4 বছর পর পর। এক বছর হচ্ছে লিপ ইয়ার হয়, প্রতিবার 4 বছর পর পর একটা হচ্ছে লিপ ইয়ার হয়। সেই বছরে এমনি সাধারণত ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনে, কিন্তু সেই বছর ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে। তাহলে যার আসলে বার্থডে, যে ফেব্রুয়ারি 29 তারিখে জন্মগ্রহণ করে, সেই আসলে বার্থডে পাবে হচ্ছে এই ইয়েতে 4 বছর পর একবার বার্থডে পাবে। ক্লিয়ার? তাহলে এমন কেউ আছো কি না, থাকলে একটু জানাইও যে ফেব্রুয়ারির 29 তারিখে জন্ম। এই বাকি 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড ওইটা কভার করে, প্রতি 4 বছর পর পর একদিন বাড়তি হয়। তাহলে এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। পরবর্তীতে রাত দিন সংগঠিত হওয়ার কারণ কি, এটা আমরা আসলে ইতিমধ্যেই হচ্ছে বলেছি। রাত দিন সংগঠিত হচ্ছে আহ্নিক গতির কারণে, যার কারণে হচ্ছে রাত এবং দিন সংগঠিত হয়। যেই ঘুরতে 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 যেই প্রান্তটা পৃথিবীর সূর্যমুখী হয়, সেই প্রান্তে হচ্ছে রাত হয়, অপর প্রান্তে হচ্ছে, সেই প্রান্তে দিন হয়, অপর প্রান্তে হচ্ছে কি হয়? রাত হয়। কারণ এটা এখন তোমাদের কাছে বল মানচিত্র, বা আমার কাছে বল মানচিত্র থাকলে খুব সহজে হচ্ছে দেখাইতে পারতাম। এরপর আছে বছরের সবচেয়ে বড়, ছোট ও সমান দিন কোনটি? বছরের সবচেয়ে বড়, ছোট এবং সমান দিন কোনটি? তোমরা বলো তো, বছরের সবচেয়ে বড় দিন কোনটি উত্তর গোলার্ধে, মানে বাংলাদেশের জন্য?
বাংলাদেশে বছরের সবচেয়ে বড় দিন কোনটি? দেখি ঝটপট ঝটপট কমেন্ট করো। বাংলাদেশে পৃথিবীর বছরের সবচেয়ে বড় দিন কোনটি? দ্রুত দ্রুত। বছরের সবচেয়ে বড় দিন হচ্ছে 21শে জুন। 21শে জুন হচ্ছে উত্তর গোলার্ধের জন্য সবচেয়ে বড় দিন। কেন বড় দিন? কারণ হচ্ছে ওই দিন হচ্ছে পৃথিবী ঘুরতে ঘুরতে সূর্যের সবচেয়ে দূরে অবস্থান করে। উত্তর গোলার্ধে পৃথিবীর সবচেয়ে দূরে অবস্থান করার কারণে ওই দিন আসলে দিনটা অনেক বড় হয় এবং রাতটা অনেক ছোট হয়। এটা যদি একটু ঘুরায় যদি প্রশ্ন করে, উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট রাত কোনটি? উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট রাত হচ্ছে কত? 21শে জুন। ক্লিয়ার? এরপর হচ্ছে বছরের সবচেয়ে, এটা বড় দিন গেল, এরপর হচ্ছে ছোট দিন। বছরের সবচেয়ে ছোট দিন কোনটি? বছরের সবচাইতে ছোট দিন হচ্ছে 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধে শীতকাল থাকে আমাদের দেশে, শীতকাল তো এমনি দিন একটু ছোট হয়, আর 22শে ডিসেম্বর হচ্ছে পৃথিবীর সবচাইতে ছোট দিন। একই সাথে হচ্ছে 22শে ডিসেম্বর হচ্ছে উত্তর গোলার্ধে বাংলাদেশের জন্য, আমাদের জন্য পৃথিবীর আমাদের জন্য সবচেয়ে বড় রাত, বছরের সবচেয়ে বড় রাত। ক্লিয়ার? এরপর হচ্ছে সমান, একই সাথে দিন রাত পুরোপুরি সমান, জাস্ট 24 ঘন্টা 12 ঘন্টা 12 ঘন্টা। এটা কখন? পৃথিবী বছরের কোন দিন দিন রাত্রি উভয় সমান? বলো তো, উভয় সমান কোন দিন? বছরের কত তারিখে? এটা হচ্ছে তোমার 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর ও 21শে মার্চ। 23শে সেপ্টেম্বর ও 21শে মার্চ হচ্ছে আমাদের বছরে আমাদের জন্য, উত্তর গোলার্ধের জন্য একই সাথে দিন সমান, একেবারেই সমান। ক্লিয়ার? তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এরপরে আছে বছরের সবচেয়ে বড়, ছোট ও সমান রাত। আসলে ওই যে এটা আমি আগেই বলে নিয়েছি যে যেটা আসলে সবচেয়ে বড় রাত হবে, দিন হবে 21শে জুন, তার মানে ওই রাতটা হচ্ছে সবচেয়ে ছোট রাত। এগুলো একটু চিন্তা করিও, একটু মাথায় রাখিও। তারপর হচ্ছে ছোট বড়, তার মানে বড় রাত কোনটি? বড় রাত হবে 22শে ডিসেম্বর, হচ্ছে বছরের সবচেয়ে ছোট দিন, তার মানে 22শে ডিসেম্বর রাতটা হবে বছরের সবচেয়ে বড় রাত। এরপর হচ্ছে সমান, সমান তো হচ্ছে 23শে সেপ্টেম্বর এবং হচ্ছে 21শে মার্চ। ক্লিয়ার? দিন রাত্রি উভয় সমান। আমরা চলে যাচ্ছি হচ্ছে পরবর্তী স্লাইডে। তাহলে পরবর্তীতে আছে পৃথিবীর কেন্দ্র। আসলে পৃথিবীর কেন্দ্র কোনটি? আমরা যদি দেখি, আমরা ইতিমধ্যে বলেছি মূল দ্রাঘিমা রেখা। তোমরা বুঝতে পারছো আসলে দ্রাঘিমা রেখা কোনটি? মূল দ্রাঘিমা রেখা হচ্ছে এই প্রান্ত দিয়ে পৃথিবীর পূর্ব এবং পশ্চিম প্রান্ত, যেই দুইটাকে সমান ভাগে ভাগ করেছে এবং পৃথিবীর মাঝখান দিয়ে যে রেখা কল্পনা করা হয়েছে, সেই রেখার নামে হচ্ছে মূল দ্রাঘিমা রেখা। তাহলে মূল দ্রাঘিমা রেখাকেই হচ্ছে পৃথিবীর কেন্দ্র ধরা হয়। এখানে হচ্ছে আছে গ্রিনিচ মান মন্দির লন্ডন শহরে। এটা কোথার উপর দিয়ে গেছে? যুক্তরাজ্যের উপর দিয়ে গেছে। যুক্তরাজ্যের লন্ডন শহরে গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে হচ্ছে এই রেখাটা কল্পনা করা হয়েছে, এটাকে পৃথিবীর কেন্দ্র ধরা হয়। এটা ধরেই হচ্ছে পৃথিবীর আন্তর্জাতিক প্রমাণ সময় নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক প্রমাণ সময় কিভাবে নির্ধারণ করা হয়? তাহলে আমরা যদি এই গ্রিনিচ মান মন্দিরকে পৃথিবীর কেন্দ্রে ধরি, গ্রিনিচ মান মন্দির থেকে পূর্ব দিকে যেগুলো আসবে সেগুলো হচ্ছে প্লাস হবে, আর পশ্চিম দিকে যেগুলো যাবে সেগুলো হবে মাইনাস। তাহলে আসলে বাংলাদেশ কত দ্রাঘিমা রেখায় অবস্থিত? বাংলাদেশ কত দ্রাঘিমা রেখায় অবস্থিত? বাংলাদেশের আন্তর্জাতিক প্রমাণ সময় আমরা কিভাবে বের করতে পারবো? তোমরা যদি এটা একটু চিন্তা করো, তাহলে পৃথিবীর সব দেশের হচ্ছে দ্রাঘিমা রেখা অক্ষরেখা বের করার মাধ্যমেই হচ্ছে আন্তর্জাতিক তারিখ সময়টা হচ্ছে প্রমাণ করতে পারবা। তাহলে বাংলাদেশের আন্তর্জাতিক প্রমাণ সময় কত? এই যে আমরা বলছি বাংলাদেশ প্রায় এখানে অবস্থিত। তাহলে বাংলাদেশ কত দ্রাঘিমা রেখায় অবস্থিত? 90 ডিগ্রি দ্রাঘিমা রেখায় অবস্থিত, মাঝামাঝি ধরলে। এমনিতে বাংলাদেশ কত থেকে? 88.01 থেকে 92.41 পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত। কত? 88.92 থেকে 92.42 দ্রাঘিমা রেখায় অবস্থিত। আমি আগেরগুলো একটু মুছে দিচ্ছি বোঝার সুবিধার্থে। তাহলে বাংলাদেশ কত দ্রাঘিমা রেখা অবস্থিত? 88.01 থেকে 92.41। তাহলে বাংলাদেশ অন অ্যাভারেজ মাঝামাঝি হচ্ছে কত দ্রাঘিমা রেখা অবস্থিত? 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা অবস্থিত। তাহলে আমরা জানি, মনে রাখবা, ভালোভাবে হচ্ছে খেয়াল রাখবা,
প্রতি 1 ডিগ্রির জন্য, প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। কত মিনিট? এটা কিন্তু প্রশ্ন এসে থাকে। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত মিনিট? 4 মিনিট। তাহলে বাংলাদেশ কত ডিগ্রি দ্রাঘিমায়? 90। তাহলে এটা আন্তর্জাতিক প্রমাণ সময়, এটা বাংলাদেশের প্রমাণ সময়টা আসলে এখন বের করে দেখাচ্ছি। তাহলে 90 ডিগ্রিতে যদি থাকে আর প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট, তাহলে 4 গুণন 90 কত হবে? 360। তাহলে 360 যদি হয়, এটা হচ্ছে 360 মিনিট। 360 মিনিট যদি হয়, কত মিনিটে 1 ঘন্টা? কত মিনিটে 1 ঘন্টা? 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে এটাকে আমরা যদি 60 দিয়ে ভাগ করি, তাহলে থাকতেছে কত? 6। তাহলে বাংলাদেশের আন্তর্জাতিক প্রমাণ সময় কত? GMT প্লাস 6। ক্লিয়ার? এরপরে আছে বাংলাদেশের দ্রাঘিমা রেখা, এটা দেখিয়েছি। এরপর হচ্ছে বাংলাদেশের অক্ষরেখা। আসলে বাংলাদেশের অক্ষরেখা এই দেখো, এই প্রান্ত দিয়ে যে রেখাটা কল্পনা করা হয়েছে, বাংলাদেশ তাহলে কত অক্ষরেখায় অবস্থিত? বাংলাদেশ হচ্ছে 20.34 থেকে 26.38 অক্ষরেখায় অবস্থিত। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ভালোভাবে খেয়াল রাখবা। 20.34 থেকে 26.38 অক্ষরেখায় বাংলাদেশ অবস্থিত। আর কত দ্রাঘিমা রেখা অবস্থিত? 88.01 থেকে 92.41। ক্লিয়ার? হচ্ছে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান। আসলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান কিভাবে নির্ণয় করবা, সেটা নির্ণয় করার জন্য তোমাকে অবশ্যই বাংলাদেশের অক্ষরেখা, দ্রাঘিমা রেখা এগুলো বের করতে হবে। তাহলে এগুলো কীভাবে বের করবা, তুমি যদি সেগুলো বুঝো তাহলে হচ্ছে বের করতে পারবা, নাহলে বের করা সম্ভব না। তাহলে আমরা ইতিমধ্যে বের করে দেখিয়েছি, এটা হচ্ছে দ্রাঘিমা রেখা আর এটা হচ্ছে অক্ষরেখা। তাহলে আজকের আচ্ছা, তাহলে আজকের আসলে এই অনেকে এটা এগুলো একটু বোঝার জিনিস, এগুলো একটু বুঝিও, কিন্তু এগুলো যদি মুখস্থ করতে যাও তাহলে এই ক্লাসটা আমি আবার হচ্ছে রিভিউ করতেছি খুব সংক্ষেপে। আমরা শুরু করছি পৃথিবীর ইতিহাস দিয়ে। পৃথিবী একসময় এমন ছিল না। পৃথিবী সৃষ্টি হয়েছে কিভাবে? মহাবিস্ফোরণের ফলে। সেই মহাবিস্ফোরণের ফলে পৃথিবীর চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছু এক জায়গা থেকে, সবকিছু একে অন্য থেকে সরে গেছে, এক বিন্দু থেকে বিভিন্ন ভাবে ছড়িয়ে গেছে। এইভাবে হচ্ছে আমাদের পৃথিবীটা একটা গ্রহ, সেই গ্রহটা তৈরি হয়েছে। এই পৃথিবী গ্রহের মাঝে আবার হচ্ছে 7টা বড় ভূখণ্ডে ভাগ হয়ে গেছে। সেই 7টা বড় ভূখণ্ড বিজ্ঞানীরা এক একটা নাম দিয়েছে। একটা হচ্ছে এশিয়া, এখানে 5টা বড় ভূখণ্ড আছে। সেই 7টা বড় ভূখণ্ড এক একটা মহাদেশ আছে। এশিয়া আছে, তারপরে এদিকে আছে ইউরোপ, তারপর হচ্ছে নিচে আছে আফ্রিকা, এরপরে আছে দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, নিচে আছে হচ্ছে দক্ষিণ আমেরিকা। এরপরে আছে হচ্ছে তোমার এই ওশেনিয়া, অ্যান্টার্কটিকা মহাদেশ। সেটা আসলে পুরোটাই বরফাচ্ছন্ন, এখানে কোনো মানুষ হচ্ছে বাস করে না। এরপরে আসে মহাসাগর। 5টা বড় জলরাশিকে প্রত্যেকটা এক একটা মহাসাগরে হচ্ছে ভাগ করেছে। এগুলো আছে উত্তর মহাসাগর আছে, দক্ষিণ মহাসাগর আছে, ওশেনিয়া আছে, ভারত মহাসাগর আছে। এরপরে মহাসাগরের পর আমরা বিজ্ঞানের পৃথিবীকে বোঝার জন্য আরও কতগুলো কাজ করেছেন, কতগুলো রেখা কল্পনা করেছেন। সেই রেখাগুলোর মধ্যে আছে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা আমরা বলেছি, দ্রাঘিমা রেখা হচ্ছে যে পৃথিবীর উত্তর এবং দক্ষিণ দিকে যেই রেখাটা কল্পনা করা হয়েছে সেটাই হচ্ছে দ্রাঘিমা রেখা। তাহলে দ্রাঘিমা রেখার পরে আসতেছে মূল দ্রাঘিমা রেখাটা কি? মূল দ্রাঘিমা রেখা হচ্ছে পৃথিবীকে সমানভাবে পূর্ব এবং পশ্চিম প্রান্ত যে দুই ভাগে ভাগ করেছে, যেই রেখাটা পৃথিবীর মাঝখান দিয়ে কল্পনা করা হয়েছে সেটার নাম হচ্ছে মূল দ্রাঘিমা রেখা। মূল দ্রাঘিমা রেখার পরে আসছে হচ্ছে অক্ষরেখা। অক্ষরেখা কি? অক্ষরেখা হচ্ছে বিজ্ঞানীরা পৃথিবীকে সহজভাবে বোঝার জন্য পূর্ব এবং পশ্চিম দিকে যেই রেখাটা কল্পনা করেছে প্রতি 15 ডিগ্রি পর যেই রেখাটা কল্পনা করেছে সেটাই হচ্ছে মূল দ্রাঘিমা, আর এর হচ্ছে অক্ষরেখা। অক্ষরেখার পরে আসছে বিষুবরেখা রেখা। বিষুবরেখা রেখা হচ্ছে ঠিক পৃথিবীর মাঝখান দিয়ে যেই রেখাটা কল্পনা করা হয়েছে এবং পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধ দুই ভাগে ভাগ করেছে, সেই রেখাটার নাম হচ্ছে বিষুবরেখা রেখা। আর মাইন্ড ইট, মনে রাখবা, বিষুবরেখা রেখার অপর নাম হচ্ছে ইকুয়েডর বা নিরক্ষ রেখা। এরপর আছে হচ্ছে এই নিরক্ষরেখার উপরের দিকে যেই দেশগুলো আছে এই দেশগুলোর নাম হচ্ছে এই রেখাগুলোর নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা। নিচের দিকে যেগুলো আছে সেগুলোর নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা। তাহলে বাংলাদেশ কি কর্কটক্রান্তি রেখায় আছে না মকর ক্রান্তি রেখায় আছে? তোমরা দেখো, বিষুবরেখার রেখার উপরে আছে বাংলাদেশ নাকি নিচে আছে? বাংলাদেশ নিশ্চয়ই বিষুবরেখার রেখার উপরে আছে, তাহলে বাংলাদেশ আছে কর্কটক্রান্তি রেখায়। বাংলাদেশ কত কর্কটক্রান্তি রেখায় আছে? বাংলাদেশ আছে 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি রেখায়। আর কর্কটক্রান্তি রেখার, মনে রাখবা, কর্কটক্রান্তি রেখার অপর নাম হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার।
এরপর হচ্ছে নিচের দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে মকরকান্তি রেখা। এরপরে আমরা যদি পৃথিবীর কেন্দ্র ধরি হচ্ছে যে লন্ডনের গ্রিনিসমান মন্দির, বিজ্ঞানীরা এটা ধরেছেন গ্রিনিসমান পৃথিবীর কেন্দ্র ধরেছেন 0 ডিগ্রি অক্ষরে দ্রাঘিমা রেখা অবস্থিত। এর থেকে পৃথিবীর দ্রাঘিমা রেখা হচ্ছে বাংলাদেশের দ্রাঘিমা রেখা হচ্ছে যে 90 ডিগ্রি। তাহলে আমরা বলেছি প্রতি 1 মিনিট সময়ের প্রতি 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হচ্ছে 3 মিনিট 4 মিনিট। তাহলে 4 গুণন 90 360, 360 হচ্ছে যে 360 মিনিট, 60 দিয়ে ভাগ করলে 60 মিনিট দিয়ে ভাগ করলে হচ্ছে যে 6 ঘন্টা। তাহলে বাংলাদেশের প্রমাণ সময় কত? GMT +6। এরপরে আছে তাহলে এইভাবে হচ্ছে যে তোমার পৃথিবীর মানচিত্র হচ্ছে যে এরপরে আমরা আসবো পৃথিবীতে। আমরা এখানে আসলে সর্বশেষ আমরা দেখিয়েছি বাংলাদেশের অবস্থান, বাংলাদেশ কোথায় আছে। এরপর এইভাবে আমরা পুরো পৃথিবী ঘুরে এসেছি। বাংলাদেশের সামনের ক্লাসগুলোতে আমরা বাংলাদেশ সম্পর্কে জানবো, পৃথিবী এবং কি আমরা পৃথিবীর অঞ্চলভিত্তিক এশিয়া, ইউরোপ, আফ্রিকা, ওশেনিয়া, অ্যান্টার্কটিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা অঞ্চলভিত্তিক হচ্ছে পৃথিবীকে খুব সহজভাবে এবং সাগর, মহাসাগর, উপসাগর প্রণালী এগুলো সম্পর্কে জানবো। তো তোমরা আসলে এই জিনিসগুলো একটু কঠিন মনে হবে কারো কাছে, কিন্তু এগুলো আসলে মুখস্থ করার চাইতে একটু বোঝার চেষ্টা করো। বুঝলে এগুলো ইনশাল্লাহ খুব সহজ হবে, না বুঝলেই কঠিন, বুঝলেই সহজ।